তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে করিডোরস আর কেভিন ওমেন্সের যে ম্যাচটা হবে সেটা ভেবেছিলাম যে সার্ভাইভার সিরিজের জন্য ডাব্লিউডাব্লিউ বুক করবে, কিন্তু এটা ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য বুক করেছে। আর মাঝখানে আগে নিউজ এসেছিল যে এই ম্যাচটা স্যাটারডে নাইট মেন ইভেন্টে হবে, কিন্তু সার্ভাইভার সিরিজ হবে না, এটাই একটা বড় আজব। তো প্রথমে তো একটু আজব লেগেছিল, কিন্তু তারপরে কারণটাও আমি বুঝতে পারলাম আজকে র দেখার পর যে কেন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে বুক করেছে সার্ভাইভার সিরিজের জায়গায়। তো সেটাও বলে দিই, ডাব্লিউডাব্লিউ অলরেডি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য 5খানা ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ সাধারণত 5টার বেশি ম্যাচ অফিসিয়াল করতে চায় না, খুব বড় জোর 6টা কিংবা 7টা। তো 5টা ম্যাচই সাধারণত অফিসিয়াল হয়। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে 2খানা ওয়ার গেমস ম্যাচ আছে, তো 2খানা ওয়ার গেমস ম্যাচেতেই প্রায় 2 ঘন্টা চলে যাবে। তো সেই জন্য টাইম ম্যানেজমেন্ট করার জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ আর একটা ম্যাচ এক্সট্রা ঢুকাতে পারেনি, কারণ একে 5টা ম্যাচ নর্মাল ম্যাচ করাতেই ডাব্লিউডাব্লিউ 3 থেকে 4 ঘন্টা চলে যেত। আর এখন তো ওয়ার গেমস ম্যাচও আছে, তো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সেই জন্য এখানে করিডোরসের ম্যাচটা বুক হয়নি। তবে দেখতে আজব লাগছে যে করিডোরস হচ্ছে কোম্পানির চ্যাম্পিয়ন, কোম্পানির ফেস, কিন্তু তা সত্ত্বেও এত বড় একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে তার ম্যাচ বুক করা হলো না। তবে ঠিক আছে, স্যাটারডে নাইট মেন ইভেন্টও যদি এই ম্যাচটা হয় তো খুব একটা খারাপ কিছু হতেও হবে না। আর তাছাড়া দেখতে গেলে স্যাটারডে নাইট মেন ইভেন্ট হতে আর মাত্র 20 দিনের মতো টাইম বাকি আছে, তো আমরা ওয়ার গেমসের কিছুদিন পরেই সেটা দেখতে পেয়ে যাব। আর ব্যারন কর্বিন তো কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে যায়, কিন্তু রিলিজ হওয়ার পর বলতে পারো তার জীবন একটু ভালোভাবে চলছে, কারণ সে মার্শাল আর্টসে একটা মেডেল জিতেছে। আর এটা একটা অনেক বড় ব্যাপার বলতে পারো, কারণ মার্শাল আর্টসে তো তোমরা জানো সব কিছু রিয়াল হয়, এখানে কোনো কিছুই ফেক হয় না, মানে ফেক বলতে গেলে কি স্ক্রিপ্টেড হয় না। তো ডাব্লিউডাব্লিউর মতো সিন এখানে নয়, এখানে যা করতে হয় তোমার নিজের দমে, নিজের যোগ্যতা আর ক্ষমতার উপর নির্ভর করে। তো ব্যারন কর্বিন ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার পর মার্শাল আর্টসে একটা মেডেল জিতেছে, তো দেখে খুবই ভালো লাগছে। ডাব্লিউডাব্লিউ থেকে কিছু তো একটা বেশি ভালো হলো। আর ফাইনালি ড্যানিয়েল ব্রায়ানের ওপর একটা আপডেট পাওয়া গেছে। ড্যানিয়েল ব্রায়ান অনেকদিন পর তার একটা ইন্টারভিউতে বললো যে তার ইনরিং ক্যারিয়ার তো মানে বলতে পারো ফুল টাইম ক্যারিয়ার তো পুরোপুরি শেষ হয়ে গেছে, সে আর কোনোদিনও ফুল টাইমের জন্য রেসলিং জগতে আসবে না। আর তাছাড়া দেখতে গেলে তার যে প্রবলেমটা ছিল, নেকে ইনজুরি ছিল, সেই জন্যই তো তাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়েছিল, কিন্তু সে আবার জোর জবরদস্তি রেসলিং জগতে ফিরে আসে, তো তার নেকেতে আবার একটা প্রবলেম দেখা দিয়েছে, তো সেই জন্যই সে আর কোনোদিনও ফুল টাইম ক্যারিয়ার কন্টিনিউ করতে পারবে না। আর এমনটা বলছে যে সে জানে না তার নেকেতে কী প্রবলেম এক্স্যাক্টলি আবার দেখা দিয়েছে, কিন্তু তাকে একটা সার্জারি তো করাতে হবে। তো যা বুঝতে পারছি নেকের প্রবলেমটা আবার ফিরে এসছে ড্যানিয়েল ব্রায়ানের। আর এটা তো আমরা সকলেই জানি যে কোনো জায়গায় যদি একবার গুরুতরভাবে ইনজার্ড হয়ে যায়, তো সেটা যাই পারে হয়ে যাক না কেন সারা জীবনেও আর কখনো ঠিক হয় না, কিছু না কিছু তো খুঁত থেকেই যায়। তো ড্যানিয়েল ব্রায়ানেরও সেই অবস্থা হয়েছে, আর এখন তাকে সার্জারিও করাতে হবে। আর সার্জারি করানোর পর যদি সে পুরোপুরি সুস্থ বোধ করে, তাহলে হয়তো বছরে একটা কিংবা দুটো ম্যাচ সে রেসেলও করতে পারে পার্ট টাইমারের মতো। আর এমনটা নিউজ আসছে যে ডাব্লিউডাব্লিউ লোগান পলের ভাই জেক পলকে 2025 সালে কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে ইউজ করার প্ল্যান করছে। তো আপাতত এখন শুধুমাত্র প্ল্যান করেছে, কিন্তু কোথায় ইউজ করবে সেটা এখনও কনফার্ম হয়নি। তবে জেক পলকে তার মানে ডেফিনেটলি আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি। আর এরপর তোমাদেরকে একটা ফ্যাক্ট বলি, সার্ভাইভার সিরিজের মধ্যে ওয়ার গেমস যে ম্যাচটা আছে সেইটা প্রথমবার মেন রস্টারে কিন্তু 2022 সালে আসে, আর তখন থেকে 2024 সাল পর্যন্ত শুধুমাত্র জে উসো, স্যামি জেন, বিয়াঙ্কা বেলার আর ইয়ো স্কাই রয়েছে, যারা প্রত্যেকটা ওয়ার গেমস ম্যাচের পার্ট ছিল। 2022, 23 আর 24 এই 3 বছর এই 4জন প্রত্যেকটা ওয়ার গেমস ম্যাচেতেই ছিল। আর এই 4জনের স্ট্রিক এখন 2024 সালেতেও কন্টিনিউ চলছে। আর তোমরা সকলে গোল্ডবাগের ছেলেকে তো দেখেছো, অনেকে বলে যে গোল্ডবাগের ছেলে গোল্ডবাগের মতোই একজন রেসলার হবে। তো এই ব্যাপারে গোল্ডবাগের ছেলেকে জিজ্ঞেস করা হয়, তো গোল্ডবাগের ছেলে বলছে আমার রেসলিং পছন্দ, কিন্তু এখন আপাতত আমার রেসলিং জগতে পদার্পণ করার কোনো রকম ইচ্ছা নেই। সে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সে আপাতত এখন কিছু সময় ফুটবল নিয়ে থাকতে চায়। ভবিষ্যতে যদি কোনো দিন সে রেসলিংয়ে আসতে চায় তো তখন আসবে, তবে এখন আপাতত কোনো রকম প্ল্যান নেই। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে একটা সময় সিএম পাঙ্কও লংগেস্ট রেনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, সে 434 দিনের তার টাইটেল রেন ছিল। তখন সেই স্পিনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ছিল জন সিনা সিএম পাঙ্কের, বেশ ভালো রাইভালরিও চলেছিল। তো সেই উপলক্ষে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কের জন্য একটা কাস্টম বেল্ট ডিজাইন করেছে, আর সেটা ডাব্লিউডাব্লিউ শপেতে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই কাস্টম সিএম পাঙ্কের বেল্ট। আর আজকের মানডে নাইট রাতে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এখানে ব্লাড লাইন কিন্তু চোখ বন্ধ করে পল হেমানকে ভরসা করছে, আবার তার উপরে পল হেমান আর সিএম পাঙ্কের উপরে একটু অভরসা মানে অবিশ্বাসও দেখানো হচ্ছে। আমাদের মধ্যে ডাব্লিউডাব্লিউ এমনটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে
হয় পল হেমনকে বিশ্বাস করা যেতে পারে, নয়তো পল হেমনের মধ্যে কিছু গড়বড় রয়েছে। আর পল হেমনের মধ্যে একটা গড়বড় রয়েছে, এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে কিছু হিন্টের মাধ্যমে। যেমন আজকে মানডে নাইট রতে তো দেখতেই পেলাম। এবারে ব্যাপারটা হচ্ছে যে পল হেমনকে কি সত্যি বিশ্বাস করা যায়, কারণ আমরা জানি যে পল হেমন সবসময় হিল সুপারস্টারদেরই ম্যানেজার হয়ে এসেছে। আর রোমান আর ব্লাড লাইন তখন ফেস, তাহলে কি পল হেমন এদের সাথে থাকবে? আর তাছাড়া পল হেমনের যেরকম ড্রেস দেখলাম, যেরকম হাবভাব দেখলাম, দেখে তো মনে হচ্ছে সোলো সিকোবার মতোই সে হাবভাব দেখাচ্ছে, কারণ ড্রেসটা তো পুরো সোলো সিকোবার মতোই ছিল। তো পল হেমন তো এরকম কখনো পরে না, তো এটা একটু অস্বাভাবিক লাগছে। তো ডাব্লিউডাব্লিউ আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে যে পল হেমন কিন্তু রোমানকে বিট্রে করতে পারে। আর আজকের মানডে নাইট রতে সেটা একটা টিজও দেখতে পেলাম। তো জানি না কি অপেক্ষা করছে, বলা যায় না। পল হেমন হয়তো দেখা গেল যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেম শেষ হওয়ার পরে রোমানের উপরেই টার্ন করে গেল। আর ফাইনালি আজকে সিএম পাঙ্কের 1 বছর কমপ্লিট হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করার পর। আর তা সেই উপলক্ষে ডাব্লিউডাব্লিউ একটা সিএম পাঙ্কের বিহাইন্ড দ্য সিন ফুটেজ রিলিজ করেছে ইউটিউবের ওপরে। এটা নমিনেটেড ভিডিও, তোমরাও গিয়ে চাইলে দেখে আসতে পারো, তোমাদের বেশ ভালোই লাগবে। তো এইখানে আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ককে একদম লুকিয়ে চুরিয়ে ব্যাকস্টেজ থেকে গরিলা পজিশনে নিয়ে আসা হয়। বেশি কেউ জানতো না যে সিএম পাঙ্কের রিটার্ন হবে। এখানে সিএম পাঙ্ক, স্টেফনি ম্যাকম্যান, তারপরে আরও যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছে ট্রিপল এইচের সাথে হাত মেলায় কথা বলে। আর ট্রিপল এইচ তাকে বুঝিয়ে দেয় যে এরপরে কী হতে চলেছে, সিএম পাঙ্ক কীভাবে এরিনাতে এন্ট্রি নেবে, কীভাবে তার রিটার্নটা হতে চলেছে। তো সিএম পাঙ্ক এখানে একটু নার্ভাসও দেখায়। আর তারপর ফাইনালি আমরা সিএম পাঙ্কের রিটার্ন দেখতে পাই। সিএম পাঙ্ক যায় এখানে গরিলা পজিশন দিয়ে এরিনার ভেতরে যায়, তার যে সমস্ত কাজ আছে সেগুলো করে, আবার ফিরে আসে গরিলা পজিশনে। এখানে এসে সবার সাথে হাত মেলায়। ব্যাকস্টেজে স্টেফনি ম্যাকম্যান আর ট্রিপল এইচ খুবই খুশি, এরা গলায় মেলে। এখানে আমরা খুবই একটা ইমোশনাল মোমেন্টও দেখতে পাই। এখানে সিএম পাঙ্ক খুবই খুশি আর তার সাথে ইমোশনালও। আর তাছাড়া দেখতে পেলাম যে পুরো ওয়ার গেম শেষ হওয়ার পর যখন সুপারস্টাররা ভেতরে ঢুকছে, আমরা স্যামি জেন, জে উসো, এদের সবাইকে সিএম পাঙ্কের সাথে গলায় মিলাতে দেখতে পেলাম। তারপরে কমেন্টেটার যে রয়েছে কোরি গ্রেভস, মাইকেল কোল, এরাও হাত মিলালো, গলা মিলালো। আর তারপর জাজমেন্টের রিয়া রিপ্লি, ডম ভাই, তারপরে আর কে ছিল যেন, ডিমান প্রিস্ট, ফিন বেলার, জেডি ম্যাকডন, এরা সবাই সিএম পাঙ্কের সাথে মিট অ্যান্ড গ্রিট করে গলা মেলায়। আমি দেখার জন্য ওয়েট করছিলাম যে সেথ রলিন্স আর ড্রু ম্যাকিন্টায়ার কী করে, কারণ এদের সাথে তো বহুত ঝামেলা। ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কী হয়েছে সে তো দেখেছি, তবে অফ দ্য স্ক্রিন এদের মধ্যে কী হয়, সম্পর্ক তো এদের মধ্যে খুব ভালোই। তো অফ দ্য স্ক্রিন এদের মধ্যে কী হয় সেটা কি ডাব্লিউডাব্লিউ এত দেখাবে, সেটাই দেখার জন্য ওয়েট করছিলাম। কিন্তু এখানে আমরা সিএম পাঙ্ক আর আমরা সেথ রলিন্স আর ড্রু ম্যাকিন্টায়ারকে দেখতেই পাইনি। ওদের ওইটা হয়তো কেটে দেওয়া হয়েছে। ডাব্লিউডাব্লিউ চায় না যে এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ কেউ দেখুক। সেথ রলিন্স তো ওয়ার গেমসের দিনই একদম পাগল হয়ে গেছিলো সিএম পাঙ্ককে দেখে, একদমই খুশি ছিল না, মিডিল ফিঙ্গার দেখাচ্ছিল আর গালাগালি দিচ্ছিল। তো সেথ রলিন্সেরটা দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে এখানে র্যান্ডি অর্টনের রিয়াকশানটা দেখার মতো ছিল। র্যান্ডি অর্টন তো দেখেই একেবারে লাফিয়ে উঠেছে, খুবই খুশি। আর র্যান্ডি অর্টন এখানে মজা করে সিএম পাঙ্ককে বলে, ভাই আমার রিটার্ন হয়েছে মাত্র 10 মিনিটও হয়নি, আমাকে 10 মিনিটও তুই এনজয় করতে দিলি না, তুই রিটার্ন করে আমার রিটার্নটা পুরোপুরি বেকার করে দিলি। তো এইটা একটু মজাদার মোমেন্ট ছিল। এখানে র্যান্ডি অর্টন তো খুবই খুশি, সিএম পাঙ্কের সাথে গলা মেলায়। আর তারপরে এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা নমিনেটের ভিডিওটা বেশ এনজয় করবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো একবার গিয়ে ইউটিউবেতে ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে একবার এই ভিডিওটা দেখে আসো। আর 1 বছর কমপ্লিট হতে সিএম পাঙ্ক সেই খুশিতে তার ইনস্টাগ্রামেতে একটা স্টোরি দেয় আর সবাইকে থ্যাংক ইউ জানায় তার রিটার্নের জন্য, তাকে সাপোর্ট করার জন্য। আর এখানে মজাদার বিষয় হচ্ছে যে সেথ রলিন্সের ফার্স্ট্রেটেড মুখটাই, মানে ফার্স্ট্রেটেড যে অবস্থাটা ছিল সেই ফটোটাই এখানে সে স্টোরিতে লাগিয়েছে, আর তার উপরে সে তার প্যারাগ্রাফ লিখে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তো এটা একটা মজাদার জিনিস। সিএম পাঙ্ক তো সোশ্যাল মিডিয়াতে এরকম মজা করতেই থাকে, তো বেশ ভালোই লাগছে। আর এবারে সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্সের ম্যাচ তো রেসলমেনিয়াতে হবে, এটা আগের বছর থেকে পেন্ডিং হয়ে রয়েছে। এই ম্যাচটা তো ডেফিনেটলি দেখতে পাবোই। আর আমরা তো ওয়েট করছি যে ড্রু ম্যাকিন্টায়ার কবে ফিরবে। ড্রু ম্যাকিন্টায়ারের তো বেশ অনেক দিন হলো, এতদিনে তো ড্রু ম্যাকিন্টায়ারের পুরোপুরি রিকভার হয়ে যাওয়ার কথা। তবে যাকে রেস্ট নিচ্ছে নিক, ড্রু ম্যাকিন্টায়ার অনেক পরিশ্রম করেছে। তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্নও দেখতে পেয়ে যাব, কারণ ড্রু ম্যাকিন্টায়ার তো মনে হচ্ছে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ারই রয়েছে। তো এই হচ্ছে পুরো সিনারিও। সেথ রলিন্সের সাথে সিএম পাঙ্কের এবার খুব জোরদার ঝামেলা বাঁধতে চলেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা ওয়ার গেমসেতেই সেথ রলিন্সের তরফ থেকে একটা কিছু দেখতে পেতে চলেছি। হয়তো বলা যায় না ওয়ার গেমস ম্যাচের মধ্যে ঢুকে সে সবার উপরে অ্যাটাকই করে দিল, কারণ জিমি উসো, জে উসো আর স্যামি জেন বাদে সবাইকে তো একদম সেথ রলিন্স দেখতে পারে না, সবাই চোখের বিষ। তো কিছু একটা তো হতে পারে এখানে। তো চলো গাইস, এই নিউজ ভিডিওটা এই পর্যন্ত ছিল, আজকের বেশি নিউজ ছিল না।
তবে যা ছিল মোটামুটি ভালোই ছিল। তো চলো গাইজ, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের একটা WWE নিউজ ভিডিওতে।